আজকে আমরা শুধু একটা সংখ্যা নিয়ে কথা বলবো, কিন্তু এই একটা সংখ্যার পেছনেই লুকিয়ে আছে বিশ্বের অন্যতম সেরা কিছু ট্যালেন্ট তৈরির একটা আস্ত ইঞ্জিন। সংখ্যাটা হল প্রায় ১৯৫, আর এটাই আমাদের আজকের আলোচনার মূল রহস্য। বাংলাদেশে একটা ইউনিভার্সিটির একটা মাত্র ডিপার্টমেন্ট থেকে প্রতি বছর ঠিক এতজন ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট হয়ে বের হন। এখন প্রশ্ন হল, একটা মাত্র সংখ্যা, এটা নিয়ে এত আলোচনার কি আছে? কেন এটা এত গুরুত্বপূর্ণ? চলুন এই রহস্যটারই সমাধান করা যাক। প্রথমেই দেখা যাক চূড়ান্ত ভর্তি পরীক্ষা, মানে এই ১৯৫ জনের দলটা আসলে কিভাবে তৈরি হয়। এর শুরুটা কিন্তু হয় দেশের, এমনকি বলা যায় বিশ্বের অন্যতম কঠিন একটা একাডেমিক ফিল্টারের মধ্যে দিয়ে। ব্যাপারটা হচ্ছে, বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা ইইই ডিপার্টমেন্টটা শুধু জনপ্রিয় তা কিন্তু না। এটা আসলে প্রতি বছর বুয়েটে যারা ভর্তি হয় তাদের মধ্যে সবচেয়ে সেরা, মানে একদম টপারদের প্রথম পছন্দ। আর এই যে দেখুন, ডিপার্টমেন্টের সিট সংখ্যা ১৯৫, এটা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যুগ্মভাবে ভার্সিটির সবচেয়ে বড় ডিপার্টমেন্ট। এর থেকে বোঝা যায় এই প্রোগ্রামটার পেছনে প্রতিষ্ঠান কতটা গুরুত্ব দিচ্ছে। কিন্তু ব্যাপারটা শুধু সাইজের না, আসল খেলাটা হচ্ছে কোয়ালিটির। যেমন ধরুন ২০২১-২২ সেশনে মেরিট লিস্টের প্রথম ৪ জনই ইইই বেছে নিয়েছিল, আবার ২০২৩-২৪-এও সেরা র্যাঙ্কধারীরা এখানেই এসেছে। মানে এই দলটা হাজার হাজার আবেদনকারীর মধ্য থেকে একেবারে ক্রিম ডেলা ক্র্যাম। তাদের একাডেমিক দক্ষতা, ডিসিপ্লিন, মোটিভেশন সবকিছুই বলতে গেলে আগে থেকেই যাচাই করা। আর এখানে ইউনিভার্সিটি শিক্ষার দুটো মডেলের মধ্যে মূল পার্থক্যটা পরিষ্কার হয়ে যায়। বেশিরভাগ ইউনিভার্সিটিতে কি হয়, অনেককে ভর্তি করে, তারপর ৪ বছরে পড়াশোনার সময় আস্তে আস্তে ফিল্টার করে বা ছেটে ফেলে। কিন্তু বুয়েট ইইই মডেলে আসল ফিল্টারিংটা ক্লাসরুমে ঢোকার আগেই শেষ। মানে যারা একবার ঢুকে গেছে তারা প্রায় সবাই বের হবে। আচ্ছা, তাহলে এই যে ১৯৫ জন চূড়ান্ত মেধাবী শিক্ষার্থী, তারা তো ভর্তি হলো। এরপর ভেতরের গল্পটা কি? পরের ৪ বছর তাদের সাথে ঠিক কি ঘটে? এই যে কঠিন একটা ফিল্টারিং প্রসেস, এর ফলটা কিন্তু অবিশ্বাস্য। প্রোগ্রাম শেষ করার হার প্রায় ১০০ ভাগের কাছাকাছি। বলা যায় ৯৮ থেকে ৯৯% শিক্ষার্থী সফলভাবে গ্র্যাজুয়েট হয়ে বের হয়। এখন প্রশ্ন আসতেই পারে, ঝরে পড়ার হার এত কম কেন? দেখুন, এর কয়েকটা কারণ আছে। প্রথমত, প্রি সিলেকশন এফেক্ট, মানে সবচেয়ে কঠিন কাজটা তো ভর্তি হওয়াই, তাই শিক্ষার্থীরা অলরেডি নিজেদের প্রমাণ করে এসেছে। দ্বিতীয়ত, এই ডিগ্রির মর্যাদা। বুয়েট এর একটা ডিগ্রি মানেই ভবিষ্যতের জন্য বিশাল এক দরজা খুলে যাওয়া। আর সবশেষে এখানকার সাপোর্টিভ পরিবেশ, যা কাউকে ব্যর্থ হতে দেওয়ার জন্য না, বরং সফল করার জন্যই ডিজাইন করা। আর এই সাপোর্টটা দেওয়ার জন্য ডিপার্টমেন্টও কিন্তু পুরোপুরি প্রস্তুত। এখানে প্রায় ৯০ জন ফ্যাকাল্টি মেম্বার আছেন, মানে ছাত্র শিক্ষক অনুপাতটা দাঁড়ায় প্রায় ১৭:১, যা কিনা পার্সোনাল গাইডেন্স আর সাপোর্টের জন্য খুবই জরুরি। কিন্তু গল্পটা কিন্তু গ্র্যাজুয়েশনে শেষ হয়ে যায় না। সত্যি বলতে আসল খেলাটা তো শুরু হয় এর পরেই। এখান থেকেই শুরু হয় অ্যালামনাইদের এক শক্তিশালী চক্র। ব্যাপারটা একটা সাইকেলের মতো। দেখুন, এখানকার অ্যালামনাইরা গুগল, মাইক্রোসফটের মতো টেক জায়ান্ট থেকে শুরু করে বিশ্বের সেরা সেরা ইউনিভার্সিটিগুলোতে লিডারশিপ পজিশনে আছেন। তাদের এই সাফল্য বিশ্বজুড়ে বুয়েট ইইই ডিগ্রির সম্মান আর খ্যাতি বাড়িয়ে দেয়। আর এই খ্যাতির কারণেই দেশের সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রীরা এখানে আসার জন্য মরিয়া হয়ে ওঠে। আবার এই সফল অ্যালামনাইরাই পরে ডিপার্টমেন্টে ফিরে আসেন, ল্যাবের জন্য ফান্ড দেন, স্কলারশিপ দেন, নতুনদের মেন্টরিং করেন। এভাবেই চক্রটা চলতেই থাকে। সুতরাং এটা পরিষ্কার যে এই অ্যালামনাই নেটওয়ার্কটা শুধু একটা পুরনো বন্ধুদের ক্লাব না, এটা একটা স্ট্র্যাটেজিক অ্যাসেট, একটা বিরাট শক্তি। তারা শুধু যোগাযোগই রাখে না, তারা সক্রিয়ভাবে ডিপার্টমেন্টে ইনভেস্ট করে। নতুন ল্যাব তৈরি করা থেকে শুরু করে স্টুডেন্টদের সরাসরি মেন্টর করা পর্যন্ত সব কিছুতেই তাদের অবদান আছে। তাহলে এতক্ষণে আমরা সবগুলো টুকরো এক জায়গায় করেছি। এখন আমরা আমাদের সেই প্রথম প্রশ্নে ফিরে যেতে পারি, কেন এই ১৯৫ সংখ্যাটা একটা দেশের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ? এটা একটা জাতির কৌশলগত সম্পদ।
ব্যাপারটা বুঝতে হলে দেশের দুটো সিস্টেমের দিকে তাকাতে হবে। একদিকে দেখুন, দেশের বৃহত্তর শিক্ষা ব্যবস্থায় গ্র্যাজুয়েটদের মধ্যে বেকারত্বের হার প্রায় 11%। নিয়োগকর্তাদের চাহিদার সাথে স্কিলসের মিল থাকছে না। আর অন্যদিকে বুয়েট ইইর এই গ্র্যাজুয়েটদের জন্য বড় বড় কোম্পানিগুলো রীতিমতো অপেক্ষা করে থাকে। এদেরকে বলা হয় বিশ্বমানের প্রযুক্তিগত মেধা। এই বৈপরীত্য থেকেই এর গুরুত্বটা বোঝা যায়। আসলে এই মডেলটাকে বলা হয় সেন্টার অফ এক্সেলেন্স মডেল। এর মূল আইডিয়াটা হল সম্পদকে ছড়িয়ে ছিটিয়ে সবার সামান্য উন্নতির চেষ্টা না করে একটা জায়গায় রিসোর্সকে কেন্দ্রীভূত করে বিশ্বমানের একটা ছোট কিন্তু অত্যন্ত প্রভাবশালী বিশেষজ্ঞ দল তৈরি করা। বুয়েট ঠিক এই কাজটাই করছে। তাই এটা বললে হয়তো ভুল হবে না যে প্রতি বছর যে প্রায় 195 জন ইঞ্জিনিয়ার এখান থেকে বের হচ্ছেন, তারা দেশের প্রযুক্তিগত নেতৃত্ব আর উদ্ভাবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসগুলোর একটা। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি কি শিখলাম? প্রথমত, এই 195 জন গ্র্যাজুয়েট একটা হাইপার সিলেক্টিভ সিস্টেমের ফসল। দ্বিতীয়ত, এখানে ঝরে পড়ার হার প্রায় 0, তাই যারা ভর্তি হয় তারাই আউটপুট। তৃতীয়ত, এক শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক সাফল্যের একটা চক্র তৈরি করে, যেটা নিজে থেকেই চলতে থাকে। আর সবশেষে এই পুরো মডেলটা একটা সফল সেন্টার অফ এক্সেলেন্স স্ট্র্যাটেজির দারুণ উদাহরণ। কিন্তু শেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়, একটা দেশের ভবিষ্যতের জন্য এই সেন্টার অফ এক্সেলেন্স মডেল, অর্থাৎ সম্পদকে এক জায়গায় এনে অল্প কিছু সেরা মেধা তৈরি করাটাই কি সেরা কৌশল, নাকি আরও ছড়িয়ে দিয়ে সার্বিক মান উন্নয়নের চেষ্টা করা উচিত? এটা নিয়ে ভাবার অনেক সুযোগ আছে।